Welcome to my YouTube channel English Fluency with M Hasan. Assalamu alaikum. This is Mr. Hasan. I'm here again in front of you with an important classes of videos, and I hope that their learners will be listen attentively and try to understand properly. Now I am going to discuss about tense. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি আবার একটি গুরুত্বপূর্ণ ক্লাসের ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হলাম। তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হলো গ্রামারের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টপিকস, সেটি হলো টেন্স। তো ইংলিশ গ্রামারে যারা টেন্স একেবারে বুঝেই না আর কি, অর্থাৎ টেন্সে অত্যন্ত দুর্বল, তাদের জন্য মূলত আজকের এই ক্লাসটি। তো আশা করি ক্লাসটি মনোযোগ সহকারে সবাই বোঝার চেষ্টা করবে। ওকে, তো কথা না বাড়িয়ে আমি বোর্ডের দিকে চলে গেলাম। তো আজকে দেখো, প্রথমত টেন্স, যেহেতু টেন্স নিয়ে আমরা আলোচনা করতেছি, এখন টেন্স সম্পর্কে আমাদের জানতে হবে। তো প্রথমত আমরা টেন্সের ডেফিনিশনটা একটু জেনে নিই। টেন্স অর্থ হলো কাল বা সময়, অর্থাৎ আমরা দৈনন্দিন জীবনে যে কাজগুলো সম্পূর্ণ করি, যে কাজগুলো করে থাকি বা করি, এই কাজগুলো করার একটি সময় রয়েছে, আর এই সময়টাকে নির্দেশ করে হলো টেন্স। অর্থাৎ আমরা এটাকে এভাবে বলতে পারি যে ভার্বের কার্য সম্পাদন করার সময়কেই টেন্স বলে। যেমন আমরা কোনো কাজ বর্তমানে করতেছি, এমনও কিছু কাজ আছে অনেক আগে করে ফেলে দিয়েছি, আবার কিছু কাজ আছে ভবিষ্যতে করব, মানে এখনও করিনি কিন্তু করব। তো এই হলো মূলত টেন্স। অর্থাৎ টেন্সকে প্রধানত আমরা তিন ভাগে ভাগ করতে পারি, এটা আমরা সবাই জানি, তাই না? প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স আর ফিউচার টেন্স, অর্থাৎ বর্তমান, অতীত আর ভবিষ্যৎ। তো আজকে আমরা বাংলা থেকে, অর্থাৎ একটি বাক্য বাংলায় থাকলে আমরা কিভাবে টেন্স মানে দেখেই বুঝতে পারি যেটা প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স বা ফিউচার টেন্স, তো এই বিষয়ে আমরা জানার চেষ্টা করব। তো দেখো, তো বাংলায় একটি বাক্য যখন থাকবে তখন আমাদেরকে ভার্ব অর্থাৎ ক্রিয়া দেখে চিনতে হবে। ইংলিশে যেরকম ভার্ব দেখে চিনতে হয়, বাংলাতেও এরকম ক্রিয়া দেখে চিনতে হয়। হ্যাঁ, যেমন এখানে দেখো আমি কিছু সেন্টেন্স লিখে দিয়েছি যে আমি স্কুলে যাই। একই কথাগুলোকে আমি কিন্তু ঘুরে ফিরে লিখছি। দেখো এখানে আমি স্কুলে যাই, দেখো যাই, এখানে ক্রিয়াটা কোনটা হবে? ভার্ব হবে হলো এই যে যাই, মানে যাওয়া, তাই না? এটা হলো ভার্ব। এখানে ভার্ব কোনটা? যাই। এখানে যাও, এখানে কি? খেলি, এখানে খেলো, এখানে হলো খেলে। তো একটা জিনিস খেয়াল করে দেখো, মূলত এই তিনটা সেন্টেন্সকে খেয়াল করে আমরা দেখতে পারি যে যাই অর্থাৎ যাওয়া একই কথাকেই কিন্তু বারবার লেখা হয়েছে। এখানে হয়েছে যাই, এখানে হয়েছে যাই, আর এখানে হয়েছে যাও। তো এখানে দেখো ক্রিয়া কিন্তু একই আছে, যে আমরা জানি গো মানে হলো যাওয়া। যখন সাবজেক্ট যখন চেঞ্জ হয়ে যাচ্ছে, যেমন যখন এখানে আমি হচ্ছে আমি, তাহলে আমি কি হবে? আমি যাই। যখন এখানে আমি সাবজেক্টটা অর্থাৎ চেঞ্জ করে দিচ্ছি, সে যখন হচ্ছে তখন সে যায়। আমি যাই, যখন সে হবে সে যাই, এরকম তো হয় না, সে যায়, এরকম কি হয়? সে যায়। তুমি যাও। তার মানে আমরা দেখতে পাচ্ছি এই যাওয়া এই কথাটাকে বিভিন্নভাবে পরিবর্তিত হয়ে যাচ্ছে। যখন আমি হচ্ছে তখন এটা হচ্ছে যাই, যখন তুমি হয়ে যাচ্ছে তুমি যাও তখন হয়ে যাচ্ছে যাও, যখন আমরা সে ব্যবহার করব তখন হয়ে যাচ্ছে যাই। তো এই যে ক্রিয়া, মূল ক্রিয়াটার কিন্তু পার্থক্য হয়ে যাচ্ছে। দেখো এখানে যাই মানে এখানে দেখো এখানে রস্যই আছে, বাংলা ক্রিয়ার শেষে দেখো রস্যই আছে, এখানে আছে অন্তস্থ অ, এখানে আছে ও। তাহলে এখানে কিন্তু ক্রিয়াটাকে কিন্তু আমরা বিভিন্নভাবে পেলাম। যেমন এখানে রস্যই পাইলাম, এখানে পারলাম অন্তস্থ অ, এখানে পারলাম ও। এখানে যদি আমরা খেয়াল করি, দেখো এখানে খেয়াল করে দেখি খেলি, তাহলে এখানে কিন্তু হিস্যিকার আছে। তাহলে হিস্যিকার বলতে আমরা এটাকে হস্যই বলতে পারি, হস্যই, বা দীর্ঘিকার বলতে আমরা এখানে দীর্ঘই বলতে, দীর্ঘিকার যেটাকে বলে। আচ্ছা, এখানে খেলো মানে এখানে ও আছে, এই যে ও। খেলে তার মানে এখানে একার বলতে আমরা এখানে এ বলবো। তো এই চিহ্নগুলো যখন থাকবে ক্রিয়ার শেষে, যখন অর্থাৎ ও, রস্যই, অন্তস্থ ই, এরকম যখন রূপ থাকবে তখন আমরা সাধারণত এটাকে
সিম্পল প্রেজেন্ট টেন্স বলতে পারি। অর্থাৎ ভাব দেখে আমরা চিনব এটা হলো সিম্পল প্রেজেন্ট টেন্স, অর্থাৎ বর্তমানে কোনো কাজ বর্তমানে হয় বা অভ্যাসগত কোনো কাজ বোঝাতেই প্রেজেন্ট টেন্স হয়, অর্থাৎ বর্তমান কাল হয়। যেমন আমি ভাত খাই, আমি স্কুলে যাই, আমি কাজটি করি। তো এই কাজগুলো সাধারণত বর্তমান সময়ে সব সময় আমরা করি আর কি, হ্যাঁ, অভ্যাসগত কর্ম বোঝাচ্ছে। তো এগুলো হলো প্রেজেন্ট টেন্স। তো আমরা প্রেজেন্ট টেন্স জেনে ফেললাম যে বাংলা ক্রিয়ার শেষে যদি রস্বই, দীর্ঘি, একার, হিস্যিকার, অর্থাৎ খাই রস্বই আছে, যাই রস্বই, যাও অন্ত্যেষ্ট আছে, হ্যাঁ, এভাবে যদি থাকে, যেমন এই যে এখানে আছে রস্বই অন্ত্যেষ্ট ও, হিস্যিকার অর্থাৎ হস্যই, খেলো মানে ও আছে এখানে, এগুলো যখন থাকবে তখন আমরা বুঝবো এটা হলো সিম্পল প্রেজেন্ট টেন্স। তো আমরা একটু স্ট্রাকচারের মাধ্যমে এই সেন্টেন্সগুলোকে বাংলা থেকে ইংরেজিতে করার চেষ্টা করি। ওকে, দেখো এখানে আমি স্কুলে যাই, তাই না? এখন প্রথম কথাটা হচ্ছে যে যখন আমরা বাংলা থেকে ইংরেজি করব, এটা গ্রামাটিক্যাল যে রুলসটা আছে সেটা আমাদেরকে ফলো করতে হবে। যেমন প্রেজেন্ট টেন্স, সিম্পল প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে এটা হবে এরকম যে এটার গঠনটা এরকম হবে। প্রথমে হবে সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট, অর্থাৎ প্রথমত সাবজেক্ট, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, এখানে হলো অবজেক্ট। এখন এই সেন্টেন্সটাকে যদি আমরা বাংলা থেকে যখন ইংরেজি করবো, যেমন আমি স্কুলে যাই, তাহলে এখানে কি হবে, এই যে এখানে সাবজেক্টটা কোনটা? সাবজেক্ট তো আমরা বুঝি যে কাজ, যে অর্থাৎ ক্রিয়া মানে কাজ যে সম্পূর্ণ করে সেই হলো সাবজেক্ট, অর্থাৎ ভার্বের কার্য যে সম্পূর্ণ করবে সেই হলো সাবজেক্ট। অর্থাৎ এখানে কাজটাকে সম্পন্ন করতে আমি স্কুলে যাই, এই যাইটা হলো ক্রিয়া, যাওয়া যেহেতু একটা কাজ, এটা হলো ক্রিয়া অর্থাৎ ভার্ব, আর এই কাজটা কি করতেছে আমি, তার মানে এখানে আইটা হলো সাবজেক্ট, তাহলে আই। এখন আমরা কি করব, সাবজেক্টের পরে কি হবে, ভার্ব। এখন ভার্বের কিন্তু কয়েকটা ফর্ম হয়, একটা হলো প্রেজেন্ট, একটা পাস্ট, একটা হলো পাস্ট পার্টিসিপল, অর্থাৎ V1, V2, V3। তাহলে এখানে আমাদের কোন ফর্ম বসাতে হবে, V1 বসাতে হবে। যেমন এখানে দেখো লিখেছে V1টা হলো গো, হলো V1, যাওয়ার ইংলিশ হলো গো, এটা হলো V1, আর ওয়েন্ট হলো V2 অর্থাৎ পাস্ট, আর গন হলো V3 অর্থাৎ পাস্ট পার্টিসিপল। তাহলে আমাদের এখানে ব্যবহৃত হবে হলো গো অর্থাৎ প্রেজেন্ট ফর্ম। তাহলে আই গো, কোথায় যাচ্ছি, স্কুলে, তাই না? স্কুলটা হলো অবজেক্ট, তাহলে যে স্কুলটা হলো অবজেক্ট, তাহলে এখানে গো টু স্কুল। তো এইভাবে আমরা কিন্তু পরিবর্তন, মানে বাংলা থেকে আমরা যে কোনো সেন্টেন্সকে অর্থাৎ সিম্পল প্রেজেন্ট টেন্সকে এভাবে পরিবর্তন করতে পারি যে সাবজেক্ট প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট, এই স্ট্রাকচার দিয়ে আমরা এভাবে পরিবর্তন করব। আই গো টু স্কুল। দ্বিতীয় সেন্টেন্সের ক্ষেত্রেও দেখো এখানে সেই স্কুলে যায় লেখা আছে, সেই একই কথাই কিন্তু এখানে লেখা আছে। দেখো এখানে ছিল আমি আর এখানে হলো সে, এই এতটুকুই পার্থক্য। তো আমরা যখন এখানে সে ব্যবহার করব, সে হলো সাবজেক্ট হলো সে অর্থাৎ হি, তারপরে ব্যবহার করতে হবে গো, কিন্তু গো হলো ভার্ব। যখন এই সাবজেক্টটা আই ছিল অর্থাৎ ফার্স্ট পারসন ছিল তখন গো হয়েছে, যখন হি হবে তখন এই যে ভার্ব আছে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, তখন এর সাথে ইএস যুক্ত হবে, গোস। এনে গো থেকে এখানে হয়ে যাবে গোস, ইএস যুক্ত হবে। যখন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে তখন ভার্বের সাথে এস বাই এস আমাদের যুক্ত হতো, অর্থাৎ গো আসছে এখানে আমাদের লিখবো গোস, গো থেকে এটা গোস হয়ে যাবে, গোস টু স্কুল। তো আমরা এই বিষয়টাও জেনে ফেললাম যে সাবজেক্ট যখন হি, শি, ইট এরকম যখন হবে তখন ভার্বের সাথে এস বাই এস যুক্ত করতে হবে। যখন আমি ছিল তখন হয়েছে গো, আই গো। যখন তুমি হবে ইউ গো, তুমি যাও, ইউ গো। সে যায়, তাহলে কী হবে, হি গোস। এভাবে আমরা পরিবর্তন করব। ঠিক একইভাবে কিন্তু আমরা আমরা সিম্পল সেন্টেন্স দিয়ে এখানে কিন্তু তোমাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। দেখো যেমন ধরো এখানে লেখা আছে তুমি স্কুলে যাও, তাহলে এটা ইউ হবে, ইউ, আর যাওয়ার ইংলিশ কি, গো টু স্কুল। তো এইভাবে আমরা যে কোনো একটা সেন্টেন্সকে আমরা এইভাবে পরিবর্তন করতে পারবো এই স্ট্রাকচারের মাধ্যমে, অর্থাৎ সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট। সিম্পল প্রেজেন্ট টেন্সকে আমরা এই স্ট্রাকচারের মাধ্যমে
যে কোনো সেন্টেন্সকে অর্থাৎ বাংলা থেকে ইংলিশে রূপান্তর করতে পারবো। তা আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছো। আমি আর ক্লাসটাকে দীর্ঘায়িত করতে চাচ্ছি না। আজ এই পর্যন্তই। খোদা হাফেজ।